আপনি দেখছেন এটাই রিয়ালিটির হেডলাইন শো। আমি অনুপ বিশ্বাস। আজ 27শে আগস্ট 2025। দর্শক, আজকের এই শোতে থাকছে ইউক্রেনের বড়সড় হামলা, ক্রিমিয়ায় রাশিয়ার রেলপথ আর সাব স্টেশন ধ্বংস, এদিকে ইসরায়েলে ক্ষোভ, সারা দেশে উথাল পাথাল, হাজারো মানুষ নেমে পড়েছে রাস্তায়, মহাসড়ক অবরোধ, গাজায় যুদ্ধবিরতির দাবি তীব্র, ইসরায়েলি সেনারা দেশ ছাড়তে মরিয়া, ইসরায়েলি সরকারের কড়াকড়ি তল্লাশি চালু, ইহুদিদের হুঁশিয়ারি, তেল আবিব বিমানবন্দর বন্ধ করে দেওয়ার হুমকি, এদিকে নরওয়ের ধাক্কা, ইসরায়েল আর আমেরিকার পথে বড় বাধা, $2.1 বিলিয়ন চুক্তি বাতিল, ফিলিস্তিনিদের ঘর ভাঙার সেই বুলডোজার নিয়েই এখন ক্ষোভের আগুন। এছাড়াও থাকছে সবথেকে বড় খবর, চীনের কড়া বার্তা, ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি, এখনই যুদ্ধ থামাও, যুদ্ধ বিরতিতে এসো। আর সিরিয়ার অভিযোগ, মাউন্ট হারমনের কাছে তাদের জমি দখল করছে ইসরায়েল। দর্শক, সমস্ত খবর বিশদে জানব, শুধু আগামী 10 মিনিট থাকুন আমাদের সঙ্গেই। চলুন তাহলে শুরু করি। দর্শক, ইউক্রেন দখলকৃত ক্রিমিয়ায় রাশিয়ার সরবরাহ কেন্দ্রগুলোতে একটা বড়সড় হামলা করা হয়েছে। ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের দাবি, এই হামলায় রাশিয়ার সাপ্লাই চেনে বড় ধরনের ক্ষতি হয়েছে। আজ বুধবার ইউক্রেনিয়ান উইন্ড নামের একটি টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, ড্রোন হামলায় ক্রিমিয়ার একটি শহরের রেল স্টেশনের ভিতরে থাকা সাব স্টেশন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের বক্তব্য, এই হামলার উদ্দেশ্য ছিল রাশিয়ার সরবরাহ আর পরিবহন নেটওয়ার্ক কার্যত পঙ্গু করে দেওয়া, যাতে ক্রিমিয়ায় তাদের সামরিক প্রস্তুতি ভেঙে পড়ে। দর্শক, রাশিয়া ইউক্রেন সংঘাত ঘিরে আরেকটি খবর, দুই দেশের মধ্যে ড্রোন যুদ্ধ যেন থামছেই না, দুপক্ষই একের পর এক ড্রোন ছুড়েই চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনে পাঠানো অন্তত 40টি ড্রোন ভূপাতিত করেছে। আর এই ড্রোনগুলো রাশিয়ার বিভিন্ন এলাকায় ঢোকার চেষ্টা করছিল, কিন্তু আকাশেই আটকানো হয়েছে। ড্রোন হামলার কারণে রাশিয়ার কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট সূচি এলোমেলো হয়ে যায়। দেশটির সবচেয়ে বড় এয়ারলাইন অ্যারো ফ্লাইট জানিয়েছে, 26শে আগস্ট সকাল থেকে কয়েকটি বিমানবন্দরে সাময়িকভাবে উড়ান বন্ধ রাখতে হয়েছে, যার ফলে ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। দর্শক, এবার চলুন গাজার বদলে ইসরায়েলের ভিতরের পরিস্থিতি দেখি। দেখুন, সেখানে এখন পুরো অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গাজা যুদ্ধকে ঘিরে হাজার হাজার মানুষ নেমে পড়েছে রাস্তায়, সরাসরি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে প্রতিবাদে। সকালের পর থেকেই বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ঘন্টার পর ঘন্টা গাড়ি দাঁড়িয়ে থেকেছে। আর এটা কিন্তু হঠাৎ করে ছড়িয়ে পড়া কোনো সাধারণ আন্দোলন নয়। এই প্রতিবাদ হয়েছে হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের ডাকে, যেটিকে বলা হচ্ছে জাতীয় পর্যায়ের প্রতিবাদ দিবস। ফলে গতকাল সারাদিন জুড়ে ইসরায়েলের প্রায় সবখানেই চলেছে আন্দোলন। আর বিক্ষোভকারীদের একটাই দাবি, গাজায় আটক ইসরায়েলি বন্দীদের যেন অবিলম্বে মুক্ত করা হয়। গতকাল সকাল 6:29, এটা ঠিক সেই সময় যখন 2023 সালের 7ই অক্টোবর হামাসের হামলা হয়েছিল। তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে এই সময়ে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা উড়িয়ে তাদের আন্দোলনের সূচনা করে। তারপর সকাল 7টা বাজতেই প্রধান মহাসড়কগুলো একে একে অবরোধ হয়ে যায়। তেল আবিব সহ আশপাশের এলাকাগুলোর হাইওয়ে ঘন্টার পর ঘন্টা বন্ধ ছিল। জায়গায় জায়গায় টায়ার জ্বালিয়ে মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছে। বন্দীদের পরিবারের অভিযোগ, নেতানিয়াহু সরকার রাজনৈতিক স্বার্থে বন্দীদের জীবনকে বাজি রেখেছে। সুতরাং যে নেতানিয়াহু গাজা সিটিতে বিজয়ের ঘোষণা দিয়েছিলেন, তার জন্য এই দৃশ্য কোনো ছোট আঘাত নয়, কারণ এবার তার নিজের জনগণই তার মিশনের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছে। দর্শক, চলুন বর্তমানে ইসরায়েলের ভিতরে কি পরিস্থিতি তার আরেকটি দিক আপনাদেরকে দেখাই। দর্শক, ইসরায়েলের পরিস্থিতি প্রতিদিন যেন নতুন করে জটিল হচ্ছে। এবার আরেকটা বিপদ এসে জুটেছে বেন গরিয়ন বিমানবন্দরকে ঘিরে, কারণ ব্রেসলাভ হাসিদিক সম্প্রদায় হুমকি দিয়েছে, যদি তাদের ফ্লাই করতে না দেয়া হয় তবে কোনো ফ্লাইটই চলতে দেবে না তারা। আসলে এই ব্রেসলাভ হাসিদিকিরা
প্রতি বছর ইহুদি নববর্ষ উপলক্ষে ইউক্রেনের ওমান শহরে যায়। সেখানে আছেন তাদের আধ্যাত্মিক গুরু রাব্বি নামখানের সমাধি। বিশ্বাস অনুযায়ী সেখানে প্রার্থনা করাই তাদের আত্মিক জীবনের সবচেয়ে জরুরি অংশ। প্রতি বছর হাজারো ভক্ত সেখানে ভিড় করে, আর এবারও অন্তত 20,000 মানুষ সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এবার ব্যাপারটা শুধু ধর্মীয় সফরের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সেনা পালানোর ইস্যুও। অনেকেই চাইছে ইউক্রেনে যাওয়া আসার অজুহাতে সামরিক ডাক এড়িয়ে যেতে। তাই ইসরায়েলি সরকার এখন কড়া নজরদারি বসিয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা বিমানবন্দর আর সীমান্ত ক্রসিংগুলোতে চলছে অতিরিক্ত তল্লাশি। লক্ষ্য একটাই, যুবকরা যেন সেনা ড্রাফট এড়িয়ে বিদেশে পালাতে না পারে। দর্শক, 26শে আগস্টে প্রকাশিত খবরে বলা হয়েছে সরকারের ভয় অনেকে ধর্মীয় সফরের অজুহাতে বিদেশ চলে যেতে পারে, যাতে ইসরায়েলি ডিফেন্স ফোর্সে যোগ দেওয়া এড়ানো যায় আর গাজায় যুদ্ধে মরার ঝুঁকিও না থাকে। দেখুন, এটা আসলে সবাই জানে এই মুহূর্তে তাদের সেনাবাহিনীতে জনবলের ভয়ানক সংকট চলছে। বাইরে থেকেও ইহুদিদের ডেকে আনা হচ্ছে সেনায় যোগ দেওয়ার জন্য। এদিকে আবার দেশের ভিতরের অনেকে পালানোর পথ খুঁজছে, আর এই কারণেই বিমানবন্দর আর সমুদ্র বন্দরে চেকিং করা হয়েছে। ইসরায়েলের বেসামরিক পুলিশ আর আইডিএফের সামরিক পুলিশ দুপক্ষকেই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যেসব তরুণের নামে ড্রাফট এড়ানোর চিহ্ন বা আইডিএফ ইন্ডিকেটর আছে তাদের সরাসরি আটকে দিতে হবে। অন্যদিকে হাসিদিক নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, যদি তাদের ইউক্রেনে যেতে বাধা দেওয়া হয় তবে তারা বিমানবন্দরে এমন বিক্ষোভ করবেন যে কোনো ফ্লাইটই উঠতে পারবে না। অর্থাৎ একদিকে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, অন্যদিকে সেনায় যোগ দিতে অনিচ্ছুক হাসিদিক ও অর্থোডক্স সম্প্রদায়ও ক্ষোভে ফুঁসছে। ফলে নেতানিয়াহু সরকারের সামনে এখন এক ভয়ানক চাপে পড়ার অবস্থা। দেশের ভিতরে বাইরে দুদিক থেকেই ঝড় সামলাতে হচ্ছে। এবার দর্শক, আরেকটি বড় খবর শুনুন। আমেরিকা আর ইসরায়েল দুজনকেই এক বিরাট ধাক্কা দিল নরওয়ে। নরওয়ের বিশ্ববিখ্যাত ওয়েলথ ফান্ড, যার আকার প্রায় $2 ট্রিলিয়ন, বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগ তহবিল, তারা সিদ্ধান্ত নিয়েছে মার্কিন নির্মাণ জায়েন্ট ক্যাটাপিলার থেকে তাদের বিনিয়োগ তুলে নেবে। দর্শক, ক্যাটাপিলার মূলত বুলডোজার আর ভারী নির্মাণ যন্ত্র তৈরি করে। অভিযোগ উঠছে এই বুলডোজার আর যন্ত্রপাতি গাজা আর পশ্চিম তীরে এমন সব কাজে ব্যবহার করা হচ্ছে যা সরাসরি মানবাধিকার লঙ্ঘন আর যুদ্ধ আইন ভঙ্গের সমিল। অর্থাৎ নরওয়ের এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয়, প্রতীকী দিক থেকে ইসরায়েল ও আমেরিকার জন্য বড়সড় আঘাত। নরওয়ের সেন্ট্রাল ব্যাংক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তারা ক্যাটাপিলারকে তাদের বিশাল ওয়েলথ ফান্ড থেকে বাদ দিয়েছে, কারণ কোম্পানির ব্যবসায় এমন ঝুঁকি রয়েছে যা যুদ্ধ বা সংঘাতের পরিস্থিতিতে মানুষের মৌলিক অধিকারের মারাত্মক লঙ্ঘন ঘটায়। আর শুধু ক্যাটাপিলারই নয়, নরওয়ে 5টি বড় ইসরায়েলি ব্যাংক থেকেও বিনিয়োগ তুলে নিয়েছে। নরওয়ের কাউন্সিল অন এথিক্স তাদের রিপোর্টে জানিয়েছে ইসরায়েলি সরকার ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পত্তি ভাঙচুরের জন্য নিয়মিত ক্যাটাপিলারের বুলডোজার ব্যবহার করছে। কাউন্সিল স্পষ্ট ভাষায় বলেছে, এতে কোনো সন্দেহ নেই যে ক্যাটাপিলারের মেশিনগুলো পরিকল্পিতভাবে এবং ব্যাপক আকারে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন ভাঙার কাজ করে যাচ্ছে। আর এই কোম্পানি নিজে এ নিয়ে এ ধরনের এখনও কোনো পদক্ষেপ নেয়নি। দর্শক, নরওয়ের এই ওয়েলথ ফান্ডের কাছে 2024 সালের জুন পর্যন্ত ক্যাটাপিলারের শেয়ার 1.17% অংশীদারিত্ব ছিল। আর জানেন এর বাজার দর কত? প্রায় $2.1 বিলিয়ন। এখন সেই পুরো টাকাই তুলে নেওয়া হয়েছে ক্যাটাপিলার থেকে। অর্থাৎ গাজা যুদ্ধে ইসরায়েল যেভাবে একের পর এক বাইরের চাপের মুখে পড়ছে, তার তালিকায় যুক্ত হলো আরেকটি বড় আঘাত। নরওয়ের এই সিদ্ধান্ত ইসরায়েলকে দিয়েছে রাজনৈতিক আর একই সঙ্গে অর্থনৈতিক ধাক্কা। এখন প্রশ্ন হচ্ছে, কত দেশ বা কত আন্তর্জাতিক সংস্থা এভাবে এগিয়ে আসতে পারে, চাপ সৃষ্টি করতে পারে যাতে যুদ্ধটা থামে? অন্তত এই উদাহরণটা দেখাচ্ছে বাইরের চাপ ঠিকমতো ধরে রাখা গেলে যুদ্ধ থামানোর পথও খুলে যেতে পারে। দর্শক, গাজায় চলমান যুদ্ধ নিয়ে এবার
চীনও কিছুটা কড়া সুরে কথা বলেছে। তবে কূটনৈতিক ভঙ্গির মাধ্যমেই ইসরায়েলকে দেওয়া হয়েছে এক কঠোর বার্তা, যুদ্ধ এখনই থামাও। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল বলেছেন, ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। দর্শক, এখানে একটা বিষয় মাথায় রাখা দরকার। চীনের পররাষ্ট্র দপ্তর যখন কোনো বক্তব্য দেয়, সেটা শুধু একজন মুখপাত্রের কথা নয়, সেটাই আসলে পুরো রাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলকে অবশ্যই মানবিক সাহায্যের সরবরাহ পুরোপুরি চালু করতে হবে এবং যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানোর পদক্ষেপ নিতে হবে। চীনের বক্তব্যে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে যে এই সংঘাতে চিকিৎসা কর্মী আর সাংবাদিকরাও প্রাণ হারাচ্ছে। নিহতদের জন্য সমবেদনা জানিয়ে বেইজিং বলছে, সাধারণ মানুষ বা সাংবাদিকদের ক্ষতি করে এমন সব কাজ চীন দৃঢ়ভাবে নিন্দা জানায়। অর্থাৎ কূটনৈতিক ভদ্রতার ভেতর দিয়েই চীন আসলে কঠিন বার্তা দিচ্ছে, আর সেটা ইসরায়েলের জন্য নিঃসন্দেহে এক ধরনের কূটনৈতিক লজ্জা বয়ে আনছে। এদিকে দর্শক, পরবর্তী খবর হলো, ইরান পাকিস্তানকে সাফ বলে দিয়েছে, সন্ত্রাসবাদ দমনে এবার কঠোর পদক্ষেপ নিতে হবে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ মুসাভি ফোনে কথা বলেছেন পাকিস্তানের আর্মি চিফ আসিফ মুনিরের সঙ্গে। সেই আলোচনায় তিনি স্পষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন যে সাম্প্রতিক সময়ে ইরান পাকিস্তান সীমান্তের দুপাশেই সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। মুসাভি জানিয়েছেন, ইরান এই বিষয়ে পাকিস্তানের সঙ্গে পূর্ণ সহযোগিতার জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, এই দ্বিপাক্ষীয় সমন্বয়ের মাধ্যমেই সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাবে। দর্শক, এবার খবর সিরিয়া থেকে। সিরিয়ার অভিযোগ, ইসরায়েল মাউন্ট হারমোনের আশপাশের কিছু এলাকা দখল করে নিয়েছে। সিরিয়ার দাবি, ইসরায়েল সীমান্ত পেরিয়ে প্রায় 60 জন সেনা পাঠিয়েছে এবং একটি অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সিরিয়ার মতে এই পদক্ষেপ সরাসরি তাদের সার্বভৌমত্বের উপর হামলা এবং গোটা এলাকার নিরাপত্তার জন্য বড় হুমকি। তবে ইসরায়েল এখনও এই অভিযোগের কোনো জবাব দেয়নি, কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও আসেনি। তবে উল্লেখযোগ্য ব্যাপার হলো, এই অভিযোগ এমন এক সময়ে এসেছে যখন আমেরিকার মধ্যস্থতায় দক্ষিণ সিরিয়ায় উত্তেজনা কমানোর ব্যাপারে আলোচনা চলছে। সিরিয়ার মূল লক্ষ্য এখন একটা নিরাপত্তা চুক্তি করা, যা ভবিষ্যতে রাজনৈতিক আর কূটনৈতিক আলোচনার পথও খুলে দিতে পারে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দাবি, সাম্প্রতিক ঘটনাটা ঘটেছে বেত জিন এলাকায়, যা দক্ষিণ সিরিয়ায় লেবাননের সীমান্তের কাছাকাছি। সেখানে ইসরায়েল 6 জন সিরিয়ান নাগরিককেও গ্রেপ্তার করেছে। তবে এখানে সমালোচনার জায়গা হলো, সিরিয়ার সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত শুধু বক্তব্য আসছে, তথ্য আসছে, নিন্দা আসছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো দর্শক, এই ছিল আপাতত আপনাদের জন্য মধ্যপ্রাচ্যের বিশেষ কিছু খবর। এই প্রতিবেদনটি সম্বন্ধে আপনাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।